স্বপ্ন সবাই দেখে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যে পরিমাণ মেহনত করতে হয়, সেই মেহনত একমাত্র যারা করে তারাই জানে। আর তার জলজান্ত উদাহরণ হচ্ছে আমাদের মুফাসিল। তিনি অনেক প্রতিকূলতাকে জয় করেছে, তারপর তিনি সফল হয়েছে। স্বপ্ন দেখেছিল অনেক আগে, কিন্তু স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তিনি প্রতিদিন লড়াই করে গেছেন, প্রতিদিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। তার শরীরের গঠন থেকে বুঝতে পারছে অনেক ওয়েট ছিল, সেই ওয়েটটাকে কাটিয়ে তিনি আজ সফল হয়েছেন। একসময় তার একটা শারীরিক প্রবলেম ছিল, তিনি বলবেন সেই শারীরিক প্রবলেমকেও কাটিয়ে তিনি আজ সফল হয়েছেন, মাঠে পাস করেছেন। প্রতিদিন সেই নাইট জেগে রাত জেগে পড়াশোনা করে আজ সাফল্য লাভ করেছেন। তো সেই মুফাসিলের সঙ্গে আমরা পরিচয় করব, মুফাসিলের সেই স্ট্রাগল স্টোরিগুলো শুনবো, তার ব্যর্থতার গল্প শুনবো, তিনি জীবনে কিভাবে সেই ব্যর্থতাগুলোকে কাটিয়ে আজ ওয়্যারলেস অপারেটর হিসাবে, অর্থাৎ একজন এএসআই হিসাবে টেলিকমিউনিকেশনে ট্রেনিং করছেন, সেই গল্পই আমরা শুনবো। তো বলো তাহলে। থ্যাংক ইউ। প্রথমে তো আমার নাম শেখ মুফাসসির আলী পুরকাইত। আমি 2017 সালে বিএসসি কমপ্লিট করি রহরা রামকৃষ্ণ মিশন থেকে। তো তারপরে আমি 2017 সালে যখনই পাস করি, তখন থেকে ওই কম্পিটিটিভ বই যেমন যেমন কলেজে সবাই পড়ে, আর.এস. আগারওয়ালের বই সবাই পড়তো, আমিও দেখে দেখে অঙ্ক করার চেষ্টা করতাম। কিন্তু ওই মেথডটা ছিল সবসময় বড় লেন্থি প্রসেস, আমরা তখন জানতাম না যে কিভাবে অঙ্ক করতে হয়। তা ওই টুকটাক করে করতাম, যেহেতু সায়েন্সের ছেলে ছিল অঙ্কগুলো পারতাম, আর আমি মাধ্যমিক পর্যন্ত পড়াতাম। তারপরে এই করতে করতে 2018 সালে প্রথম সাব ইন্সপেক্টর নোটিফিকেশন আসলো। আমার প্রিপারেশন স্টাডি 2018 সালে। 18 সালে। আচ্ছা, ঠিক আছে। তো তখন আমি তেমন কোনো কোচিংও জানতাম না, কিছুই জানতাম না, আচ্ছা। আর ফোনও ছিল না। সবথেকে বড় কথা যে ফোন, ইন্টারনেট এইসবই ছিল না। তা একজনের বাড়ি পড়াতে যেতাম, তো এখান থেকে ওয়াইফাই দিয়ে কিছু ক্লাস ইউটিউবে দেখলাম, আচ্ছা। সেইগুলোই ডাউনলোড করে মোটামুটি দেখতাম, পড়াশোনা করতাম। এইবার 2018 সালে যে সাব ইন্সপেক্টর নোটিফিকেশন বেরোয়, তারপর থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এক্সাম প্যাটার্ন এই দুটো দেখার পর মনে করলাম যে আমি এলিজিবিলিটি এবং আমি পারবো। ঠিক আছে। তা ওই তখন থেকে প্রিপারেশন নেওয়া স্টার্ট শুরু করলাম। এইবার পরীক্ষায় বসলাম। পরীক্ষায় বসে মোটামুটি অঙ্ক আর রিজনিং যা ছিল ওতেই ভর করে, জিকেটা অত পারতাম না, ওইটা করেই মোটামুটি আমি পিলি পাস করে গেলাম 2018 সালে 18 সালে এসে। এইবার হুম। পিলি পাস করার পর যখনই মাঠে গেলাম, দেখি সবাই দৌড়াচ্ছে চার পাক, কিন্তু এবার আমার তো দৌড়ানো কোনো এই ছিল না। আর আমরা মাঠে ওই ছোটবেলা থেকে ওরকম দৌড়াতাম না, এই খেলাধুলা করতাম। কিন্তু যে এন্ডিউরেন্স দৌড়, যে কন্টিনিউয়াস দৌড়ানোটা, মানে তোমার মাঠে 3 মিনিটে 800 মিটার দৌড়াতে হবে, কিন্তু ওই স্পিডটা তুমি যদি করো, ওই স্পিডে বেশিক্ষণ মানুষের দৌড় থাকে না। 1 মিনিট তুমি পারবে, যে কেউ 1 মিনিট দৌড়ে দিতে পারবে, হুম। কিন্তু ওই 3 মিনিট কন্টিনিউয়াস ওটা করা কিন্তু খুব চাপের। তুমি 1 মিনিটের পর মনে হবে তোমার গলা শুকিয়ে আসছে, তারপর 2 পাক দৌড়বে কষ্ট মষ্ট করে, 2.5 পাকের থেকে পর থেকে তোমার মনে হবে যে ছেড়ে দেই, ওর থেকে বাড়ি অন্য কাজ করে খাবো। এইটা পুরো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমার। ঠিক। মনে করে ছেড়ে দেই, আমার আর পারছি না। তারপর তার আগের দিন রাত জাগা থাকে আমাদের। রাত জাগা থাকে, টেনশন একটা থাকে যে টেনশন পরের থাকে। দিন কি হবে না হবে, অনেক কিছু আছে। তারপর আবার তার আগের দিন যদি বৃষ্টি হয়, আমাদের যখন ওয়্যারলেস অপারেটরের মাঠের আগের দিন বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়েছিল, হ্যাঁ ঠিক। সেই একটা এরকম চ্যালেঞ্জ আছে। আবার যদি দৌড়ানো হয়, আবার কতজনের পরে লাইন হবে, এইগুলো মানে তুমি যদি চ্যালেঞ্জ মনে করো, প্রত্যেকটাই চ্যালেঞ্জ। হুম। তা এইগুলো তো সবই আছে। তা মোটামুটি মাঠ পাস করলাম খুব কষ্ট করে। মাঠ পাস করার পর দেখি আমি আর হাঁটতে পারছি না, তখন দেখি একটা ছেলে আমাকে ধরে ধরে নিয়ে গেল। আর তখন মাঠ কত সেকেন্ডে পাস হয়েছে কেউ জানতো না। মানে এখন 18 সালে সাব ইন্সপেক্টর যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু ওই এখন মানে মিনিট আর সেকেন্ড লিখে দেয়, তখন কিন্তু লিখতো না ওইটা। তো ওইটা মোটামুটি 4 ল্যাব কমপ্লিট করলাম। ওই করার পরে এবার হচ্ছে ডেসক্রিপটিভ এক্সাম। এবার ডেসক্রিপটিভ এক্সামের সম্বন্ধে ধারণা কিছুই নেই আমার। বাংলা বাংলা থাকে, ইংরাজি থাকে, আর হচ্ছে অঙ্ক, অঙ্ক থাকে, রিজনিংও থাকে। এইবার তখন প্রিপারেশন নেওয়া স্টার্ট করি। স্টার্ট করার পর যেইটা হয়, এবার রীতিমতো মোটামুটি যেইভাবে করে, এই যে কারোর গাইডেন্স ছাড়া নিজেই চেষ্টা করে প্রিপারেশন নিচ্ছি। নিয়ে দেখলাম যে অঙ্কগুলো আসে, মোটামুটি করা যায়, মাধ্যমিকের মতো অঙ্ক করা যায়, বাংলাও লেখা যায়, রিপোর্ট রাইটিং থাকে, ট্রান্সলেশন থেকে করা যায়। কিন্তু সেইবারে এমন একটা পরীক্ষায় কোশ্চেন এসেছিল, সেটা ছিল সিচুয়েশন বেসড রিজনিং, যেটা এর আগে কখনোই কেউ জানতো না যে ওই রিজনিংটা কিভাবে সলভ করে। ঠিক আছে। তা ওই রিজনিং মোটামুটি আমি যাই হোক করে করলাম, কিন্তু ফাইনাল এক্সামও পাস করলাম, কিন্তু মেরিটে আসতে পারলাম না। 2018 সালে যেটা, 18 সালে। 18 সালে এসআইটা। এইবার আমার ম্যাক্সিমাম তখন আমার এখনো মনে আছে, ওই পরীক্ষায় তোমার 3000 জন মেন্স কোয়ালিফাই করে, আর ভ্যাকান্সি ছিল হচ্ছে 1500। তাহলে 50% লোক চাকরি পেয়েই যাবে। তো সবাই পেয়ে গেল, ওখানে খুব একটা হতাশা। তারপর সেই ব্যর্থতাকে কিভাবে কাটালে তুমি? তারপরে ওই ব্যর্থতা আবার, তারপরে আবার 2019 সালে আবার সাব ইন্সপেক্টর নোটিফিকেশন আসে, হুম। ভ্যাকান্সি খুবই কম ছিল, সেইটাও পাস করলাম। হুম। সেইটাও একই রকম ভাবে আবার
ফাইনাল মেরিটে বাদ গেলাম। মানে মানুষের কপালে যদি না থাকে তখন প্রিপারেশন নিয়েছি, নিজে হার্ড ওয়ার্কিং করেছি। এইবার পাস করাটা হচ্ছে লাখের ওপর ফ্যাক্টর করে করলাম। তারপর কি পরীক্ষা দিতে তারপর রেলে পরীক্ষা দিলাম, এনটিপিসি পরীক্ষা, সেটাও পাস করলাম। মানে এমন এমন কোনো পরীক্ষা ছিল না যে পিলে আমি ফেল করেছি, মানে পিলে হয়ে যেত, কিন্তু মেন্স আর ফাইনাল মেরিটে নাম আসাটা খুব চাপে। তবে ফায়ার অপারেটর পরীক্ষায় আচ্ছা। এখনো ওয়েটিং এ আছে। এমন সবই পরীক্ষা পাস করি। তারপর 2000 এই যে 22 সালে এইবার মিডিলে করোনা আসলো, করোনা। সেই সময় খুবই হতাশা। হুম। তো সেই সময় হতাশা, ওই ঘরে পড়তাম আর হতাশার মধ্যেও থাকতাম, যেহেতু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ফাইন্যান্সিয়াল খুব খারাপ। মানে আমার বাবা একজন সবজি বিক্রেতা। তো সবজি ব্যবসা করার পর ওই আমাদের মানে যে পড়াশোনাটা যে রানিং করার জন্য যে ফাইনাল পড়াশোনার উপর যে খরচ, সেটা নেই, নিজের চালাতাম, টিউশন করতাম, এইভাবে পড়াশোনা করতাম। ঠিক। তো দেখতেই পাচ্ছ, যিনি 2018 সালে বললো এসআই ফেল করেছে, মানে মাত্র কয়েক লিস্ট, মানে কয়েক নাম্বারের জন্য ফাইনাল লিস্ট থেকে বাদ হয়েছে, কিন্তু তারপরে হেরে যায় না। তারপর 2019 সালে পরীক্ষা দিয়েছে, আরো অনেক রকম পরীক্ষা দিয়েছে, হয়তো সিজিএল সিজিএলও টাইপ 1 পাস করে পাস করেছো, আর এনটিপিসি পাস করেছো বলছো, ঠিক আছে। মানে প্রতিটা পরীক্ষাতে তিনি টাচ করেছেন এবং প্রতিটা পরীক্ষাতে তিনি সাকসেসফুল হয়েছেন। সবচেয়ে বড় কথা যেটা তারপর আমার ব্যর্থতাকে কাটিয়ে তিনি সেই সমস্ত পরীক্ষাগুলোতে 1 নম্বর বা 2 নম্বর হয়তো ফেল করেছে, কিন্তু হেরে যাননি, এটাই বড় কথা। তোমরাও যখন এখন পরীক্ষায় ফেল করে যাচ্ছ, আমরা আগের ভিডিওতে দেখেছো, একটা যার ভিডিও নিয়েছিলাম আমরা, স্বপ্নময় দত্ত, তিনি প্রায় 15টা এক্সামে ফেল করেছিল, 15টা প্লাস অ্যাবভ এক্সামে ফেল করেছিল, কিন্তু তিনি হেরে যাননি। তিনি মনকে বারবার বুঝিয়েছেন যে আমি পারি, আমি প্রায় পারি, একটা এক্সামে ক্র্যাক করতে পারি, মাত্র একটুখানি রাস্তা, আর হয়তো 6 মাস বা 1 বছর পর আমার শরীরে ইউনিফর্ম পড়বে বা আমি একজন সরকারি কর্মচারী হিসাবে প্রতিষ্ঠিত হব। তো স্বপ্ন তোমাকে সবসময় দেখতে হবে। আজ বাধা তিনি দেখতে পাচ্ছ, তোমার আমি শুনেছিলাম যে যখন ট্রেনিং এ এসেছিল তখন তিনি একটা শারীরিক কন্ডিশনে ট্রেনিং এর আগে থেকে আমার গল ব্লাডার স্টোন ছিল, এবং আমার হেভি ওয়েটও ছিল, যেহেতু এটা জেনেটিক ব্যাপার, মানে ফ্যামিলি, যেহেতু আমাদের ফ্যামিলি সবাই একটু মোটা সোটা টাইপের। তো ওখানে আমার ওয়েট প্রায় 82 ছিল যখন আমি রান মাঠে যাই। তাহলে 82, তোমার ভাবতে পারছো 82। 82, স্যার আমাকে দেখে হাসছে। আমি তখন ভেবেছিলাম তো হেসে লাভ কি, আমি তো মাঠটাই পাস করবোই। 800 মিটারের দৌড় আমি কোনোটাই ফেল করিনি। ঠিক। তাই চলো মাঠে দেখা যাবে। যখন মাঠ পাস করছি 2 মিনিট 54 সেকেন্ডে পাস করি, সবাই দেখছে আমার দিকে। তাই দেখো, আমি তো পাস তো করবোই, এত বড় কনফিডেন্স, সেলফ কনফিডেন্স থাকতে হবে। এটাই বলবো। মনের ভিতর জোর রাখতে হবে যে আমার শারীরিক গঠন বা আমার যে কোনো কিছু আমাকে যেন বাধা না দিতে পারে, আমি জয়ী হবই, আমি এক্সামে ক্র্যাক করবই, আমি পরীক্ষাতে পাস করবো, তাই তো? একদম একদম। তাহলে কবে তুমি অপারেশন হয়েছে? অপারেশন এই গত 1.5 মাস হলো, মানে 1 অক্টোবরে অপারেশন। ঠিক। মানে এই গল ব্লাডারের স্টোনই তো, গল ব্লাডারের স্টোন নিয়ে তিনি ট্রেনিং করেছেন। বেসিক ট্রেনিং, যেটা বেসিক ট্রেনিং সবথেকে সবচেয়ে কষ্ট, বড় কথা, আর বর্জনের মতো। ঠিক। মানে আমাদের এখানে প্রতিদিন 1 কিলোমিটার করে বাড়ানো হয়। তো আজকে যদি 5 কিলোমিটার দৌড়াও, পরের দিন 6 কিলোমিটার, 6.5 কিলোমিটার, 7 কিলোমিটার, এইভাবে বাড়াতে বাড়াতে আমরা প্রায় 9 কিলোমিটারের মতো একদম। দৌড়েছি, ঠিক আছে। সেই দৌড় তিনি পাস করেছেন। আবার মানে 100 মিটার আমার প্রতিটা সিলেক্ট মুহূর্তে, হয়েছিলাম। হ্যাঁ ঠিক, প্রতিটা মুহূর্তে তোমাকে চ্যালেঞ্জ থাকবে, সেই চ্যালেঞ্জগুলোকেই তোমার ওভারকাম করতে হবে। তো তোমরা শুনলে সেই মফিসুরের স্ট্রাগল লাইফটা। তো এবার সেই যারা আজকে স্ট্রাগল করে যাচ্ছে, ওই দিন স্বপ্ন দেখছে ইউনিফর্ম পরার, তো লাস্ট তুমি তাদের কি সাজেশন দেবে? কারণ এখন আমাদের ফর্ম ফিল আপ হয়েছে, ডব্লিউপি কনস্টেবলই হোক বা তোমার ডব্লিউপি এসআই হোক বা কেপি কনস্টেবলের ক্ষেত্রে হোক, এদের ফর্ম ফিল আপ অনেকদিন শুরু হয়েছে, কিন্তু এখনো এক্সাম হয় না। তো তারা অনেকেই ডিপ্রেস হয়ে যাচ্ছে, মানে ডিমোটিভেট হয়ে যাচ্ছে। তো তাদের তুমি কি সাজেশন দিবে, তারা আজকে কিভাবে প্রিপারেশন? দেখো, প্রথমেই বলবো যেটা এখন মডার্ন সিনারিওকে তুমি যদি দেখো, আমাদের সময় যখন করোনা এসেছিল, তেমনি এখন একটা ওবিসি মামলা নিয়ে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে আটকে ঠিক আছে। ঠিক, হ্যাঁ। তা এই সময়টা দেখবে অনেক কেউ মনে করবে পড়তে ভালো লাগছে না। আমরা জেনারেলি কি হয়, যখন অ্যাডভার্টিজমেন্ট বেরোয় তারপর থেকে কিন্তু জোশ আলাদা থাকে, ঠিক। কিন্তু এখন অ্যাডভার্টিজমেন্টও হচ্ছে না, পরীক্ষার যে এস্টিমেট একটা ডেট সেটাও ঠিক আসছে না। হ্যাঁ। তো এই সময়টা হচ্ছে বেস্ট সময়, সেইটা হচ্ছে তোমাকে ভালো করে কাজে লাগাতে হবে। কারণ হচ্ছে এই সময় হুম। এইসব ক্যান্ডিডেট গুলি এই সময় ভালো করে পড়াশোনা করবে, ওই মানে তোমার ডিপ্রেশনে যাবে না, হুম। বুঝলে, ডিপ্রেশনে যাবে না, কিন্তু সেই সব ক্যান্ডিডেট মানে কন্টিনিউয়াস পড়ে আসবে। এবার তুমি মনে করো কবে এক্সাম ডেট বেরোবে, হুম। তারপরে পড়বো, কিন্তু কিন্তু এই কিছু ক্যান্ডিডেট আছে তারা এই সময় পুরোপুরি সময়টাকে ইউটিলাইজ করছে। সেই সমস্ত ক্যান্ডিডেট থেকে তুমি তো অলওয়েজ পিছিয়ে থাকবে না। তুমি মনে করবে যার কন্টিনিউয়াস ওয়ার্ক আছে আর কিন্তু যার ডিসকন্টিনিউয়াস ওয়ার্ক আছে, কোনটা আগে যাবে? যে কন্টিনিউয়াস যদি ছোট ছোট করে ওয়ার্ক করে, কন্টিনিউয়াস ওয়ার্কটাই আগে চলে যাবে। তাই এইটাই বলবো যে এই সময়টাকে যতটা পারো ইউটিলাইজ করে নাও, কারণ এইটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সময়। যে হয়তো খারাপ লাগবে এই সময়টা, কোনো এক্সামের নোটিফিকেশন হচ্ছে না,
এক্সামে পরীক্ষার ডেট হচ্ছে না, তাহলে তো এই সময়টাকে আস্তে আস্তে মনকে স্যাটিসফাই করে, যদিও কঠিন, খুব কঠিন এই কাজটা করা, অত যেটা আমরা সোজাভাবে বলছি সেটা সোজা নয় তুমি কিন্তু। তো সেই চ্যালেঞ্জে হ্যাঁ অবশ্যই, এটা কঠিন, তোমার করতে ভালো লাগবে না, সবসময় দেখবে একটু ঘুরে বেড়াই, যা হচ্ছে এটা করি ওটা করি, কিন্তু এই সময়টাকে আমি বলবো ইউটিলাইজ করো, যতটা পারো ইউটিলাইজ করো। হয়তো খারাপ লাগবে, আড্ডা ফাড্ডা দাও, কিন্তু এই সময়টাকে ইউটিলাইজ করে, যে যে ইউটিলাইজ করবে, যে আপকামিং তো এক্সাম আসবেই না, এক্সাম তো পার্মানেন্টলি বন্ধ হবে না, এক্সাম তো আসবেই, তো সেই এক্সামে ফার্স্ট যে এক্সাম আসবে সেইটাই সে ফার্স্ট সাকসেস পাবে। ঠিক ঠিক। তো এই তোমাদের সাকসেসের পিছনে তো তোমার তো অনেক প্রতিকূলতা, আর্থিক দিকভাবে মানে আর্থিক হ্যাঁ দিক হ্যাঁ, থেকে খুব মানে আর্থিক দিকে তো দুর্বল ছিল। অনেক প্রতিকূলতা ছিল, কারণ হচ্ছে আমি এমনও করেছি যে মাধ্যমিকের পরে জোগাড়ে কাজ করেছি, লোকে এখন বললে ভাববে কি যে এটা গল্প, কিন্তু এটা গল্প না। কিন্তু আমি যখন ফার্স্ট বালি বস্তাটা মাথায় 3 তলায় তুলেছি, আমি তখন মনে হয়েছে যে এই 3 বালি বস্তা, 1 বস্তা বালি বস্তা 3 তলা তোলার থেকে কিন্তু ওই পড়াশোনা করাটা অনেক সোজা। ঠিক ঠিক। এটা সবসময় মনে রাখবে, খুব একটা সুন্দর কথা বলে। এইবার এইটা তো, কিন্তু এই বালি এইগুলোই তোমাদের কাছে মোটিভেশন হিসাবে নেবে, তাহলে দেখবে তোমার সফলতা পেতে আর বেশি সময় লাগবে না। কিন্তু এই বালির বস্তা তোলার উপরে আমার একটা হিস্ট্রি আছে। এই বালির বস্তা তখন তুলেছিলাম বলে, ফায়ার অপারেটরের যে একটা এন্ট্রান্স পরীক্ষা হয়, 65 কেজি বালির বস্তা তুলে হ্যাঁ হ্যাঁ যেতে হ্যাঁ, হয়। ছিল ছিল ঠিক। এই বালি বস্তা আমি তো তুলে গেছি, সবাই দেখো অবাক, কেউ তুলতে পারছে না। আমি ওই ইভেন্টটায় পাস করে গেলাম। আচ্ছা আচ্ছা ফায়ার অপারেটর 6টা ইভেন্ট হয়, তার মধ্যে 5টা ক্লিয়ার করতে হয়। আচ্ছা আচ্ছা, হুম, হুম, হুম। তা ওইটাই মানে সবকিছু তুমি যদি কাজ শিখে রাখো, একদিন না একদিন তোমাকে ওই কাজ সাথ দেবেই। সাথে, অবশ্যই। তুমি যদি পড়াশোনা কন্টিনিউ করে যাও, তোমাকে যে কোনো না যে কোনো জায়গায় সাফল্য এনে দেবে। আর সব থেকে ঠিক। বড় কথা, এখন আমরা যারা মেনলি প্রিপারেশন করছে, যে যারা মেনলি প্রিপারেশন করছে, তাদের হচ্ছে এজটা হচ্ছে কেমন, এজটা হচ্ছে জুয়ান বয়স, হুম, পরিষ্কার কথা। হুম, আর তাদের যদি ফাইনান্সিয়াল যদি অবস্থা খারাপও থাকে, তারা বিভিন্ন রকম কাজ করে। যেমন আমারও চেনা পরিচিত আছে যারা ক্যাটারিং করতো আমাদের ঘরে, যেটা শহরটাতে যেটা হয়, আচ্ছা, হ্যাঁ, অনেকেই ক্যাটারিং করে। ক্যাটারিং করবে, ক্যাটারিং করে ওই যা পয়সা হয় তাদের প্রিপারেশন নেয়। অনলাইনে তো এখন অনেক কোর্স আছে, বা ফ্রি ইউটিউবে অনেক কিছু ফ্রি অ্যাভেলেবেল আছে। হুম, আর তোমাকে মনে করে পড়াশোনা চুরিটা কোনো কাজ নয়, পড়াশোনা তুমি চুরি করেও করতে পারো, হুম, বিভিন্ন টেলিগ্রামে পাইরেটেড কোর্সগুলো পাওয়া যায়, সেইগুলোও করতে পারো। হুম, হুম, পড়াশোনা চুরি করা, আমি অভিনয় স্যার একদম বলেছিল যে পড়াশোনা চুরি করাটা কোনো দোষ নয়, ঠিক তুমি পড়াশোনা চুরি করে করতে পারো, করো ঠিক না। ঠিক। তো যাই হোক, যতই প্রতিকূলতা থাকুক না কেন, তোমাকে সফল হতেই হবে, তাই তো? একদম আর তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের যে আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে দুর্বল থাকার পরেও তিনি দেখিয়ে দিয়েছেন যে আমি সফলতা অর্জন করতে পারি, সফল হতেই পারি। একদম। ওকে, আরো এরকম আমরা ইন্টারেস্টিং যাদের স্ট্রাগল লাইফ রয়েছে, যারা খুব কষ্ট করে সফলতা অর্জন করেছে, সেই সমস্ত আরো আমরা কাহিনী নিয়ে আসবো। তো তোমার চ্যানেলটা ফলো রাখো। ওকে। থ্যাংক ইউ।